ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য নেক্সট লেকচার। আজকের এই লেকচারে আমরা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করব। তো সবথেকে মজার বিষয় হচ্ছে আমরা যেহেতু প্রিভিয়াসলি পাওয়ার পয়েন্ট এবং এক্সেল নিয়ে কাজ করেছি, সেক্ষেত্রে ওয়ার্ডের বেশ কিছু জিনিস আমাদের শেখা হয়ে গেছে। যেমন আমরা যখন কাজ শুরু করব তখন আমরা বুঝে যাব আসলে যে কীভাবে অনেক কিছু আমরা অলরেডি শিখে ফেলেছি। আচ্ছা, তো আমরা সবাই জানি যে কীভাবে একটা ওয়ার্ড ফাইল ওপেন করতে হয়। তো আমি যদি তোমাদেরকে একটু সহজে দেখাই যে কীভাবে একটা ওয়ার্ড ফাইল ওপেন করতে হয়। ধরো রাইট বাটন ক্লিক করে দেন নিউ, এখানে গিয়ে যদি আমি ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করি, দেন একটা ওয়ার্ড ফাইল এখানে চলে আসবে ডেস্কটপে। দেন এটার উপর যদি আমি নতুন করে নাম দিতে চাই, সেটা নামও দিতে পারবো। দেন এটাকে এন্টার দিলে, ডাবল এন্টার দিলে এটা ওপেন হয়ে যাবে। এরকম করেও আমি ওপেন করতে পারি। অথবা আমি হচ্ছে এখানে সার্চ বক্স আছে, সার্চ বক্সে যদি আমি ওয়ার্ড টাইপ করি, ওয়ার্ড, দেন ওয়ার্ড এই যে 2013 আমার যেটা ইনস্টল করা আছে, দেন এটাই যদি ক্লিক করি এখান থেকেও, দেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখান থেকেও আমি চাইলে একটা নতুন করে ওপেন করতে পারি। আচ্ছা, এরকম করে আমরা ওপেন করলাম। ওপেন করার পরে আচ্ছা, তো ওপেন করার পরে এরপরে যদি আমি এদের কাজগুলো একটু দেখি, দেখো এখানে শুরুতে বেশ কিছু ট্যাব দেখতে পাচ্ছি আমরা। ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, এরকম বেশ কিছু ট্যাব রয়েছে। আমরা তো শুরুতে ফাইল ট্যাবের মধ্যে আসি। দেখো ফাইল ট্যাবের মধ্যে যে জিনিসগুলো রয়েছে, অপশনগুলো রয়েছে, সেই সেম অপশনগুলো আমরা পাওয়ার পয়েন্টে দেখেছি, সেম অপশনগুলো আমরা এক্সেলে দেখেছি। তো আমি আরেকবার রিভিউ করছি। ইনফোতে হচ্ছে এই ফাইলটার যে ইনফরমেশন, ফাইলটা কখন ক্রিয়েট হয়েছে, ফাইলটার সাইজ কত, ফাইলটাতে কতগুলো ওয়ার্ড রয়েছে, ফাইলটাতে কতগুলো পেজ রয়েছে, এই যে কে ক্রিয়েট করেছে, কে মডিফাই করেছে, লাস্ট কখন মডিফাই হয়েছে, সব ইনফরমেশনগুলো এখানে আসে। এবং আমরা যদি এটাকে প্রোটেক্ট করতে চাই যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে, কেউ যদি এটাকে ওপেন করতে চাই, সেক্ষেত্রে তার পাসওয়ার্ড দরকার হবে, সেটাও আমরা এখান থেকে করতে পারবো। আচ্ছা, এবার নিউয়ে ক্লিক করলে হচ্ছে নতুন আরেকটা ফাইল যদি আমি ক্রিয়েট করতে চাই, সেটা নিউয়ের মধ্যে দিয়ে ক্রিয়েট করতে পারবো। ওপেনের মাধ্যমে যদি সিস্টেমে কোনো অলরেডি সেভড ওয়ার্ড ডকুমেন্ট থাকে, সেটাকে আমি ওপেন করতে পারবো। সেভের মাধ্যমে শুধু সেভ করতে পারবো। আর সেভ অ্যাজের মাধ্যমে হচ্ছে আমি যদি এটাকে অন্য কোনো নামে, অন্য কোনো লোকেশনে, অন্য কোনো ফরম্যাটে সেভ করতে চাই, সেটা আমি সেভ অ্যাজের মাধ্যমে সেভ করতে পারবো। এই সেভ অ্যাজের মাধ্যমে আমি যদি একটা ওয়ার্ড ফাইলকে পিডিএফ আকারে সেভ করতে চাই, সেটা করতে পারবো। যেমন সেভ অ্যাজে ক্লিক করার পর দেন আমাকে লোকেশন সিলেক্ট করতে হবে, কোন লোকেশনে আমি সেভ করতে যাচ্ছি। দেন লোকেশন সিলেক্ট করার পরে দেন হচ্ছে নেমটা আমাকে দিতে হবে এবং হচ্ছে সেভ অ্যাজ টাইপ। এখানে ওয়ার্ড ডকুমেন্ট আছে, বাট আমি যদি এর বাইরে অন্য কোনো ফরম্যাটে, অন্য কোনো টাইপে আমি সেভ করতে চাই, সেটা সিলেক্ট করে দেন যদি আমি সেভে ক্লিক করি, দেন এটা সেভ হয়ে যাবে। আচ্ছা, এরপর প্রিন্টের কাজ হচ্ছে প্রিন্ট করে, সেটা আমরা অলরেডি জানি। দেন ক্লোজ মানে হচ্ছে যদি আমি এটাকে ক্লোজ করে ফেলতে চাই, এই ওয়ার্ড ডকুমেন্টটাকে, সেটা ক্লোজের মাধ্যমে ক্লোজ করে ফেলা যাবে। এবং হচ্ছে অপশনসে গিয়ে হচ্ছে আমার এই ওয়ার্ড ডকুমেন্টে অনেক ধরনের ফাংশন সাপোর্ট করে। সব ফাংশন এখানে, এই যে এটার রিবন আছে, রিবনে শো করাটা পসিবল না। সেক্ষেত্রে যদি আমি চাই যেগুলো এখানে শো করছে না, এমন কিছু যদি কোনো ট্যাব বা এমন কোনো যদি কোনো যেমন এখানে এই যে কাস্টমাইজ রিবন, এখানে গিয়ে যদি আমি কোনো কিছু নতুন করে অ্যাড করতে চাই, এখানটাতে শো করাতে চাই, সেটা আমি এখান থেকে করাতে পারবো। এটা ডিসপ্লেতে কী কী থাকবে, এটার হচ্ছে সেভ কি ফরম্যাটে নয়, বাই ডিফল্ট সেভ হবে, কতক্ষণ পর পর অটো সেভ হবে, অটো রিকভারি, ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, এই যাবতীয় জিনিসগুলো হচ্ছে এখানটাতে দেয়া আছে। তো এই সেটিংসটা আমরা এখান থেকে সেট করে নিতে পারবো। আচ্ছা, এরপরে আসি হোম ট্যাবের কাজ। তো হোম ট্যাবের অনেক কিছু আমরা অলরেডি জানি, যেমন হচ্ছে এই যে ক্লিপবোর্ডের মধ্যে কাট, কপি, পেস্ট, ফরম্যাট, পেইন্টার আমরা বেশ কয়েকবার আলোচনা করেছি। আমি ফরম্যাট পেইন্টটা আবার আরেকবার বলি। যদি কোনো টেক্সটের উপরে অ্যাপ্লাইড শুধু ফরম্যাটকে আমি কপি করে অন্য টেক্সটের উপরে অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে ফরম্যাট পেইন্টার ব্যবহার করে। যেমন আমি যদি এখানে কিছু লেখা আছে, আবার নিচেও কিছু লেখা আছে, তা আমি চাচ্ছি যে এই লেখাটার উপরে যে ফরম্যাট পেইন্টার ফরম্যাটিং অ্যাপ্লাই করা আছে, এই সেম জিনিসগুলোকে হচ্ছে আমি কপি করে নিয়ে এই টেক্সটের উপরে অ্যাপ্লাই করবো। সেক্ষেত্রে যেটা করতে হয়, ধরো আমি যেখান থেকে আমি ফরম্যাট কপি করতে যাচ্ছি, ওইটার যে কোনো একটা জায়গায় কার্সর রেখে ফরম্যাট পেইন্টারে ক্লিক করতে হবে। দেন কার্সরটা হচ্ছে এরকম একটা ব্রাশের মতো হয়ে যাবে। দেন আমি যদি যার উপরে অ্যাপ্লাই করতে চাই তাকে সিলেক্ট করে ছেড়ে দেই, দেন ওইটা ওইরকম হয়ে যাবে। আচ্ছা, এরপর আসি আমরা ফন্টের মধ্যে। এখান থেকে আমরা সহজেই দেখতে পাচ্ছি বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করা যায়। তারপর হচ্ছে এরকম যদি স্ট্রাইক থ্রু দিতে চাই, তারপর সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট দেওয়া যাবে। টেক্সটে যদি ইফেক্ট দিতে চাই, সেটা দেওয়া যাবে। আমি যদি কোনো টেক্সটকে
হাইলাইট করতে চাই কোনো কালার দ্বারা, যেমন এই টেক্সটে যদি আমি কোনো কালার দ্বারা হাইলাইট করতে চাই, যেমন এরকম করে, সেটা করা যাবে। এখানে ডিফারেন্ট কালার আছে, সে কালার সিলেক্ট করা যাবে। এটা হচ্ছে টেক্সট ফন্ট কালার, যদি আমি ফন্টের কালার চেঞ্জ করতে চাই, যেমন আমার এখানে ডিফারেন্ট কালার আছে ফন্টের, সেটা আমি এখান থেকে চেঞ্জ করে করে দেখতে পারবো। আচ্ছা, এরপর উপরে হচ্ছে ফন্ট ফ্যামিলি, আমি যদি কোনো একটা ফন্ট দেখতে কেমন হবে সেটা যদি আমি চেঞ্জ দেখতে চাই, যেমন এখানে ডিফারেন্ট ফন্ট ফ্যামিলি আছে, সে ফন্ট ফ্যামিলি নেওয়া যাবে। এবার হচ্ছে এখানে ফন্টের সাইজ কত হবে সেটা আমরা এখান থেকে নিতে পারি। এখান থেকে আমি ছোটো বড়ো ফন্ট সাইজ দেখতে পারি, অথবা এখানে এই ছোটো এ এটা দিয়ে বড় ফন্ট সাইজ ইনক্রিজ করা হয়, আর এই স্মল এটা দিয়ে ছোটো করা হয়, এভাবেও করতে পারি। আচ্ছা, এইখানে আছে 5টা কেস, যেটা আমরা অলরেডি দেখেছি, সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইসিস ওয়ার্ড, টগল কেস। এটার মানে হচ্ছে যদি আমার সবগুলো টেক্সটকে আমি সেন্টেন্স কেসে কনভার্ট করতে চাই, তার মানে হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম যে ওয়ার্ডটা থাকবে তার প্রথম লেটারটাকে ক্যাপিটাল লেটার থাকবে এরকম। আবার আমি যদি সবগুলোকে লোয়ার কেস করতে চাই, সবগুলো লোয়ার কেস হয়ে যাবে। আবার সবগুলোকে আপার কেস করতে চাই, সবগুলো আপার কেস হয়ে যাবে। আবার যদি আমি এটাকে ক্যাপিটালাইসিস ওয়ার্ড করতে চাই, মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটাল হবে, সেটাও করা যাচ্ছে। আর টগল কেস মানে হচ্ছে দুইটা কাজ একত্র হবে, স্মল লেটার ক্যাপিটাল হয়ে যাবে, ক্যাপিটাল লেটার স্মল হয়ে যাবে। সেক্ষেত্রে টগল কেসে যদি দেই, এখানে টিটা ক্যাপিটাল লেটার আছে, টিটা স্মল লেটার হয়ে যাবে, বাকি সব ক্যাপিটাল লেটার হয়ে যাবে, যেমন এরকম। তো এগুলো আমরা অলরেডি দেখেছি, এগুলো আর আমি বলবো না। দেন পাশে হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং, তার মানে হচ্ছে এই টেক্সটের উপর অ্যাপ্লাইড সকল ফরম্যাটিং যদি আমি ক্লিয়ার করতে চাই, সেক্ষেত্রে ক্লিয়ার ফরম্যাটিংয়ে অ্যাপ্লাই ক্লিক করতে হবে। আচ্ছা, এরপরে আসি প্যারাগ্রাফের অংশটা। এখান থেকে আমরা জানি যে প্রথম হচ্ছে বুলেটস, যদি আমি এরকম বুলেটস অ্যাড করতে চাই সেটা এখান থেকে করতে হবে। এরপর হচ্ছে নাম্বারিং, আমি যদি এরকম নাম্বারিং করতে চাই সে নাম্বারিংটা এখান থেকে করতে হবে। এরপর হচ্ছে এখানে এটা হচ্ছে মাল্টি লেভেল লিস্ট, তার মানে এরকম হয়, অনেক সময় দেখেছি আমরা 1, 2, 3, এবার 1 এর আন্ডার 1.1, 1.2, 1.3 এরকম থাকে। সেই মাল্টি লেভেল লিস্ট হলে সেটা আমাকে এখান থেকে নিতে হবে। আচ্ছা, এরপরে নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট এবং হচ্ছে জাস্টিফাই, এগুলো আমরা অলরেডি জানি, এগুলো নিয়ে আমি আর বলবো না। এরপরে দেখতে পাচ্ছি যে এখানে একটা রয়েছে যেটা হচ্ছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। এটার মানে হচ্ছে যে দুইটা লাইনের মাঝখানে কতটুকু গ্যাপ থাকবে সেই গ্যাপটা এখান থেকে এভাবে আমরা দিতে পারি। যদি এই অপশনগুলো না এর থেকে বেশি দরকার হয়, সেক্ষেত্রে লাইন স্পেসিং অপশনে গিয়ে এখান থেকে আমরা দিতে পারি যে লেফটে কতটুকু থাকবে, রাইটে কতটুকু থাকবে, দুইটার মাঝখানে কতটুকু থাকবে, বিফোর আফটার কত থাকবে, যে এই লাইনের বিফোর মানে আগে কতটুকু গ্যাপ থাকবে, এর পরে কতটুকু গ্যাপ থাকবে, এই সব কিছু আমরা এখান থেকে দিতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে ইনডেন্ট, এই ইনক্রিজ ইনডেন্ট, ইনক্রিজ ইনডেন্ট দিলে এটা হচ্ছে মার্জিন থেকে রাইট দিকে চলে যাবে, আবার ডিক্রিজ দিলে এটা হচ্ছে মার্জিনের দিকে চলে আসবে এরকম। এখানে আছে হচ্ছে শেডিং, যদি আমি কোনো টেক্সটকে শেডিং এভাবে কোনো একটা অংশকে আমি কালার দিয়ে শেড করতে চাই, সেটা আমি এখান থেকে শেড করতে পারবো। আচ্ছা, এরপরে আসি হচ্ছে সর্টিং, আমরা যদি লেখাগুলোকে সর্টিং করতে চাই, যে এখানে যে ক্যাপিটাল আমরা কোন দিকে চাচ্ছি, আমরা কি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে চাচ্ছি। যদি ডিসেন্ডিং অর্ডারে চাই সেক্ষেত্রে যেমন ওয়াইটা আগে চলে আসছে, টিটা পরে চলে গেছে, এরকম মানে টেক্সটগুলোকে সর্টিং করা যায়। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যদি চাই টেক্সটগুলোকে কোনো বক্সের মধ্যে নিয়ে আসবো, সেটাও আমরা করতে পারবো। এরকম করে কোনো টেবিলের মধ্যে যদি চাই যে এখানে সব লেখাগুলোকে টেবিলের মধ্যে চলে আসবে, সেক্ষেত্রে অল বর্ডারে ক্লিক করলে টেবিল চলে আসবে। আচ্ছা, এরকম কিছু কাজ আছে এখানটা। এরপর এখানে দেখতে পাচ্ছি যে স্টাইলস দেয়া আছে। স্টাইলস মানে হচ্ছে আমরা এখানে যে ফরম্যাটিংয়ের কথাগুলো বললাম, তো এরকম কিছু স্পেসিফিক কনফিগারেশন নিয়ে এক একটা তোমার স্টাইল করা আছে। যেমন নর্মাল হচ্ছে এরকম নর্মাল থাকবে, সেখানে একটা আবার নো অপশন স্পেসিং, সেটা আবার কিছু ডিফারেন্ট ফিচার আছে। হেডিং অন, সেটা আবার কিছু ডিফারেন্ট ফিচার আছে, এরকম কিছু। তো আমরা নর্মালি এখান থেকে নেই না, আমরা হচ্ছে লেখার পরে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ফরম্যাটিং করি, কতটুকু স্পেসিং হবে, কতটুকু মার্জিন হবে, সেগুলো আমরা আমাদের মতো করে ডিসাইড করি। এরপর আসি ফাইন্ড রিপ্লেস, এগুলো আমি অলরেডি জানি, অনেকবার বলেছি। ফাইন্ডের কাজ হচ্ছে এই ওয়ার্ড ফাইলের মধ্যে যদি কোনো স্পেসিফিক ওয়ার্ডকে আমি বা টেক্সটকে আমি খুঁজতে চাই, সেটা ফাইন্ড দিয়ে খুঁজতে হবে। রিপ্লেসের কাজ হচ্ছে আমি যদি কোনো টেক্সটকে অন্য কোনো টেক্সট দ্বারা রিপ্লেস করতে চাই, সেক্ষেত্রে রিপ্লেস এইটা ব্যবহার করতে হবে। তো এইটা গেল হচ্ছে হোম ট্যাবের কাজ। তো এগুলো আমরা অলরেডি এর আগে বেশ কয়েকবার আলাপ করেছি, তারপর আমি তোমাদের সামনে রিভিউ করতেছি। আচ্ছা, এরপর আমরা আসি ইনসার্ট ট্যাবের মধ্যে। তো ইনসার্ট ট্যাবের মধ্যে দেখো শুরুতে কী কী আছে। শুরুতে হচ্ছে কাভার পেজ। তো আমি যদি আমার এই যে একটা সাপোজ একটা রিপোর্ট লিখতেছি, রিপোর্টের শুরুতে একটা কাভার পেজ থাকে, সেক্ষেত্রে যদি আমি কোনো এখানে ডিজাইন করা যে কাভার পেজগুলো আছে, সেই কাভার পেজগুলো যদি আমি নিতে চাই সেটা নিতে পারি। সেক্ষেত্রে যেটা আমার পছন্দ সেটার উপরে রাইট বাটন ক্লিক করলে দেখো ওই কাভার পেজটা এখানে ইনসার্ট হয়ে গেছে। এরপরে তুমি তোমার মতো করে এখানে কী কী থাকবে কী কী থাকবে না সেগুলো তুমি তোমার মতো করে এখানে ডিজাইন করতে পারো। আচ্ছা,
আর ব্ল্যাঙ্ক পেজ মানে হচ্ছে যদি আমার একটা ব্ল্যাঙ্ক পেজ ইনসার্ট করা দরকার পড়ে সেক্ষেত্রে আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে নতুন আর একটা ব্ল্যাঙ্ক পেজ এখানে ইনসার্ট হবে, যেমন একটা ব্ল্যাঙ্ক পেজ ইনসার্ট হয়েছে। আর পেজ ব্রেক মানে হচ্ছে আমি ধরো পেজের কিছু দূর লেখার পরে মনে হলো যে আমি এই পেজে বাকি যে অংশটুকু আছে এই অংশটুকুতে আমি আর লিখবো না, এটাকে আমি ব্রেক দিব, সেক্ষেত্রে আমি পেজ ব্রেকে ক্লিক করলে যে এরপরে এই পেজের আমি এর নিচে আর চাইলেও লিখতে পারবো না, এরপর এখান থেকে আমার নেক্সট এই পেজে চলে আসছে। এটা হচ্ছে পেজ ব্রেকের কাজ। আচ্ছা, এবার আসি টেবিলের কাজ, কীভাবে টেবিল ইনসার্ট করতে, এগুলো আমরা বলেছি অনেকবার। টেবিলের এখানে গিয়ে যদি আমার এই যে কত বাই কত কলাম দরকার সেইটা সিলেক্ট করে যদি আমার যদি 8x8 কলাম দরকার পরে ক্লিক করলে ওইটা এখানে অটোমেটিক চলে আসবে। অথবা যদি আমি চাই যে না আমি এভাবে ইনসার্ট টেবিলে গিয়ে এখানে আমি নাম্বার অফ রোজ নাম্বার অফ কলাম দিয়ে দিব 5x5 অথবা 10x10 অথবা 15x15, দেন ক্লিক করলে অটোমেটিক এখানে টেবিলটা চলে আসবে। আচ্ছা, এরপরে টেবিলের হচ্ছে যদি আমি টেবিলের যে রেখাগুলো আছে সেগুলো কন্টিনিউয়াস হবে নাকি ড্যাশ হবে, আচ্ছা টেবিল ইনসার্ট করার পরে এরপর যদি আমরা হচ্ছে দেখতে চাই পিকচার নিয়ে আমরা অলরেডি কাজ করেছি কীভাবে পিকচার ইনসার্ট করতে হয়। পিকচারে ক্লিক করে দেন হচ্ছে আমি যে পিকচারটাকে এখানে ইনসার্ট করতে চাচ্ছি সেটাকে সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলে দেন ইনসার্ট হয়ে যাবে। আচ্ছা, এটা গেলো পিকচার ইনসার্ট। এরপরে হচ্ছে আমরা চাইলে ডিফারেন্ট শেপ ইনসার্ট করতে পারি, সেটা আমি আর দেখাবো না। চার্ট ইনসার্ট করতে পারি, সেটা আমি দেখাবো না। স্মার্ট আর্ট ইনসার্ট করতে পারি, সেটা আমি দেখাচ্ছি না। আচ্ছা, এগুলো ইনসার্ট করার পরে দেন এভাবে দেন হচ্ছে আমার এখানে ডেটা যেগুলো আছে ডেটাগুলো আমাকে দিয়ে দিতে হবে, অথবা আমার এখানে যে নেমগুলো আছে নেমগুলো আমি এখানে চেঞ্জ করলে অটোমেটিক্যালি এই যে ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 ক্যাটাগরি 3 গুলো অটোমেটিক্যালি এখানে চেঞ্জ হয়ে যাবে। তো এই জিনিসগুলো আমরা অলরেডি দেখেছি কীভাবে চার্ট নিয়ে কাজ করে। আচ্ছা, এরপরে হচ্ছে আমি যদি কোনো কমেন্ট অ্যাড করতে চাই কোনো লেখার সাথে, যদি লেখার এখানে আমি যদি কমেন্ট অ্যাড করতে চাই দেন আমি এখানে একটা কমেন্ট অ্যাড করতে পারবো। এভাবে করে কমেন্ট অ্যাড করা যায়। আবার হচ্ছে সেই কমেন্ট চাইলে আমি ডিলিট করতে পারবো, এভাবে রাইট বাটন ক্লিক করে ডিলিট কমেন্টে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আবার যদি আমি হেডার ফুটার অ্যাড করতে চাই, যে আমি যদি কোনো ব্ল্যাঙ্ক হেডার ফুটার হতে পারে অথবা 3 কলাম হেডার ফুটার হতে পারে, তো সেক্ষেত্রে আমি যদি এখানে কোনো কিছু টাইপ করতে চাই, যেমন এখানে আমি হেডার তার মানে সকল পেজের দেখো উপরে হচ্ছে উপরে এই লেখাটা চলে গেছে, এই যে হেডারটা চলে গেছে। আবার আমি চাইলে এরকম করে ফুটার দিতে পারবো, ফুটার অ্যাড করতে পারবো, আমি পেজ নাম্বার অ্যাড করতে পারবো, বটম অফ পেজ আমি পেজ নাম্বার অ্যাড করে দিলাম। হ্যাঁ, এভাবে করে পেজ নাম্বার চলে আসবে। এরকম ডিফারেন্ট কাজ আছে যে কাজগুলো এখানে করা যাচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে টেক্সট বক্স, আমার যদি কোনো টেক্সট বক্স দরকার পড়ে আমি টেক্সট বক্স নিতে পারবো, দেন এটার ভিতরে আমি লিখতে পারবো, টেক্সট বক্স আমি ইনসার্ট করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে ডেট অ্যান্ড টাইম যদি ইনসার্ট করা দরকার পড়ে সেক্ষেত্রে আমি ওকে ক্লিক করলে যে ডেট অ্যান্ড টাইম চলে আসছে এখানটাতে। হ্যাঁ, এরকম করে ডেট অ্যান্ড টাইম ইনসার্ট করা যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে যদি আমি কোনো অবজেক্ট তার মানে এখানে যদি আমি কোনো অন্য কোনো ফাইলকে যদি আমি এখানে ইনসার্ট করতে চাই সেটা আমি করতে পারবো। আচ্ছা, এরপরে এখানে যদি ইকুয়েশন ইনসার্ট করতে চাই আগে যেভাবে দেখেছি এই যে ইকুয়েশন, সেটা আমি এখানে ইনসার্ট করতে পারবো। আমি যদি এখানে কোনো সিম্বল ইনসার্ট করতে চাই সে সিম্বল এখানে ইনসার্ট করতে পারবো। এরকম না সেম জিনিসগুলোই তোমার ঘুরে ফিরে এখানটাতে আসে। তো এটা ছিল আমার ইনসার্ট ট্যাবের কাজ। এরপর যদি ডিজাইনে আসি, ডিজাইনের মধ্যে সেম জিনিসটাই যে স্টাইলটা ছিল এটা কিন্তু হোমের মধ্যেও ছিল, এখানটাতে যেটা ছিল সেম জিনিসটাই ডিজাইনের এখানে আসে। আচ্ছা, এরপরে এখানে যে থিম যেগুলো বললাম এই থিমগুলো তোমরা চাইলে নিতে পারো, এবং সাথে পাশাপাশি যে কালার আছে যেগুলো আমরা এক্সেলেও দেখেছি, এক্সেলেও ছিল, ফন্ট আছে, ফন্ট নিতে পারি। আবার এখানে একটা ওয়াটারমার্ক আছে, যেটা হচ্ছে আমরা যদি টেক্সটে কোনো ওয়াটারমার্ক দিতে চাই পেজে, যেমন আমি যদি চাই যে একটা ওয়াটারমার্ক দিবে এরকম যেটা বাঁকা থাকবে সেটা আমি ওয়াটারমার্ক দিতে পারি। আমি যদি কাস্টম কোনো ওয়াটারমার্ক দিতে চাই কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করে দেন হচ্ছে আমি যদি কোনো ওয়াটারমার্ক দিতে না চাই দেন নো ওয়াটারমার্ক। আর আমি চাইলে টেক্সটকেও ওয়াটারমার্ক হিসেবে দিতে পারি, তখন পিকচারকেও আমি ওয়াটারমার্ক হিসেবে দিতে পারি। সেক্ষেত্রে পিকচারটাকে সিলেক্ট করতে হবে। আমি যদি পিকচারটাকে সিলেক্ট করি, সাপোজ আমি এইটাকে ওয়াটারমার্ক হিসেবে দিব, দেন ইনসার্ট, দেন হচ্ছে পিকচারটা কতটুকু স্কেলিং মানে হচ্ছে কতটুকু জুম হয়ে থাকবে। হ্যাঁ, যদি আমি কম 50% দিই তার মানে খুবই ছোটো দেখাবে। আমি যদি 500% দিই দেন খুবই জুম করে দেখাবে। আর ওয়াশ আউট দিলে হচ্ছে একটু ফেড দেখাবে, আর ওয়াশ আউট না দিলে পিকচারটা যেরকম আছে ওরকম দেখাবে। যেমন আমি ওয়াশ আউট দেইনি এই জন্য যেরকম আছে ওইরকম দেখাচ্ছে। হ্যাঁ, আমি আবার একটু গিয়ে দেখি কাস্টম ওয়াটারমার্ক এখানে, আবার যদি একটু ওয়াশ আউট দিয়ে দিই
দেন দেখো এটা একটু ফেড হয়ে গেছে। হ্যাঁ, এরকম করে পিকচারকেও ওয়াটারমার্ক হিসেবে দেওয়া যায়, অথবা আমি যদি চাই যে কোনো টেক্সটকে ওয়াটারমার্ক হিসেবে দিতে, সেক্ষেত্রে এখানে টেক্সটটা লিখতে হবে যেটাকে আমি ওয়াটারমার্ক হিসেবে দিতে চাই। দেন আমি কি ডায়াগোনাল মানে কোনাকুনি দিব নাকি হরাইজন্টাল দিব সেটা ডিসাইড করতে হবে। এটা কোন ফন্ট ফ্যামিলি হবে, সেই ফন্টটা এটাকে টাইমস নিউ রোমান হবে না কি হবে সে ফন্ট দিতে হবে। এটা সাইজ কতটুকু হবে, অটো হবে মানে অটোমেটিক হবে না 50, এরকম করে দিয়ে কালার কোন কালারের এটা তোমার ওয়াটারমার্ক হবে, এটা কি কোনো এরকম কালার হতে পারে। দেন যদি আমি অ্যাপ্লাই দিই, অ্যাপ্লাই দিয়ে তুমি দেখতে পারো যে আসলে চেঞ্জ এটা কেমন হচ্ছে। দেন আবার তুমি চাইলে এখানে কালারটাকে কম বেশি করতে পারো এরকম করে। দেন এই সেমি ট্রান্সপারেন্ট দিলে হচ্ছে একটু ফেড দেখাবে, আর যদি সেমি ট্রান্সপারেন্টটা তুলে দাও দেন হচ্ছে একেবারে যেরকম কালারটা ওরকম দেখাবে। এরকম ডিফারেন্ট থিং এখানে চেঞ্জ করা যায়। আবার যদি তোমার মনে হয় যে না ওয়াটারমার্ক দরকার নেই, নো ওয়াটারমার্ক করে দিলে দেখুন ওয়াটারমার্ক চলে যাবে। আচ্ছা, এটা গেলো ওয়াটারমার্ক। এবার পেজ কালার, এবার যদি তোমার মনে হয় যে এন্টায়ার পেজটাকে তুমি স্পেসিফিক করে একটা কালার দিয়ে দিতে চাচ্ছ, সেটা তুমি করতে পারো, এরকম করে একটা স্পেসিফিক কালার দিয়ে দিতে পারতেছো। তোমার যদি মনে হয় পেজ বর্ডার দিবা, যে পেজের চারপাশে বর্ডার থাকবে, সেক্ষেত্রে হচ্ছে নান দিলে কোনো থাকবে না, বক্স মানে হচ্ছে চারপাশেই বর্ডার থাকবে। দেন বক্স সিলেক্ট করে তুমি কোন রেখা দিয়ে বর্ডার দিতে চাচ্ছ সেই রেখাটাকে সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে তুমি মানে কতটুকু উইড হবে, রেখাটা কতটুকু মোটা হবে সেটা ডিসাইড করতে পারো। কালার কোন কালার হবে সেটা ডিসাইড করতে পারো। এরপর যদি তুমি ওকে দাও, ওকে দিলে দেখবা যে চারপাশে একটা বর্ডার চলে আসছে। হ্যাঁ, এরকম ডিফারেন্ট থিং করা যাচ্ছে এখান থেকে। তো এইটা গেল ডিজাইন ট্যাবের কাজ। এরপর যদি আমরা পেজ লেআউটের মধ্যে আসি, এখানে ওই সেম জিনিস, যে জিনিসগুলো আমরা অলরেডি দেখে ফেলেছি, যে মার্জিন আমি যদি চাই মার্জিন রাখবো, এখানে কিছু স্পেসিফিক ডিজাইন আছে যে এই ডিজাইনের মার্জিন আমরা রাখতে পারি লেফট রাইট টপ বটম। এর বাইরে কাস্টম মার্জিনসে ক্লিক করে আমরা হচ্ছে যদি এছাড়া অন্য কোনো মেজারমেন্টের মার্জিন দরকার পড়ে সেটা আমরা এখান থেকে মার্জিন দিতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে ওরিয়েন্টেশন, পেজের ওরিয়েন্টেশন কি, পোর্ট্রেট হবে না ল্যান্ডস্কেপ হবে, এগুলো আমরা ডিসাইড করতে পারি এখান থেকে। কোন পেজের সাইজ লেটার হবে না লিগাল হবে, এগুলো আমরা এখান থেকে ডিসাইড করতে পারি। পেজ কি 1 কলাম হবে না 2 কলাম হবে, সেগুলো আমরা ডিসাইড করতে পারি এখান থেকে। আচ্ছা, এবার লাইন নাম্বার, আমার যদি পেজে একাধিক টেক্সট থাকে সেক্ষেত্রে আমি লাইন নাম্বার দিতে পারি। লাইন নাম্বারগুলো 1 2 3 4 এভাবে টেক্সটে যতগুলো লাইন আছে তার এরকম লাইন নাম্বার চলে আসবে, সেগুলো আমরা করতে পারি। তারপর হচ্ছে আমরা যদি পেজ ব্রেক যেগুলো ছিল, পেজ ব্রেক, কলাম ব্রেক, সেকশন ব্রেক, এই জিনিসগুলো আমরা দিতে পারি। এগুলো তোমাদের এখন দরকার নেই জানার, এটি খুব একটা ইম্পর্টেন্ট না। ইন্ডেন্ট আমরা পড়েছি, যেটা হোমের মধ্যে ছিল ইন্ডেন্ট, যে টেক্সটগুলোকে যদি আমি ডানে বামে সরাতে চাই সেক্ষেত্রে ইন্ডেন্ট দিতে হয়, সেই ইন্ডেন্টটা এখানেও আছে। আচ্ছা, তো এইগুলো গেল হচ্ছে তোমার হোম পেজ লেআউটের মধ্যে কাজ। আচ্ছা, এরপরে এখানে কিছু পজিশন এবং র্যাপ টেক্সট আছে, তো এইগুলো আমি একটু আবার বলতেছি এগুলোর কোনটার কী কাজ। আচ্ছা, তো এই র্যাপ টেক্সট যেটা আছে, র্যাপ পজিশন, এইটার ধরো আমি এখানে কিছু লেখা লিখলাম। হ্যাঁ, আমি এখানে একটা বক্স নেই। আচ্ছা, এখন আমি যদি পেজ লেআউটের মধ্যে যাই, পজিশনের এখানে যাই, বা অথবা র্যাপ টেক্সটে যাই, যদি আমি দিই যে ইন ফ্রন্ট অফ টেক্সট, তার মানে দেখো এই বক্সটা টেক্সটের উপরে আছে। আমি যদি বিহাইন্ড দ্য টেক্সট দিই তার মানে টেক্সটটা পিছনে চলে যাচ্ছে। যদি টাইট দেই তার মানে হচ্ছে এই পেজটা যে জায়গাটায় আছে ওই জায়গাটায়, মানে এই বক্সটা যে জায়গাটায় আছে ওই জায়গাটায় অন্য কোনো কিছু থাকতে পারবে না। তো এরকম হচ্ছে বা ইন লাইন উইথ টেক্সট, মানে টেক্সটের সাথে একই কাতারে থাকবে, একই ইনক্লাইনে থাকবে, এরকম ডিফারেন্ট আছে, তোমরা একটু দেখে নিও। এটা হচ্ছে আমার যে বক্সগুলো থাকবে সেই বক্সগুলোর অ্যারেঞ্জমেন্ট কোথায় হবে, পজিশন কোথায় হবে, এটা ডিসাইড করা হয় এখান থেকে। তারপর ব্রিং ফরওয়ার্ড, ব্রিং ফ্রন্ট, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড ব্যাক, এগুলোর কাজ আমরা জানি। এগুলো হচ্ছে এই যে বক্সগুলো আছে, বক্সগুলোকে মানে এর পজিশন কোথায় হবে, উপরে হবে না নিচে হবে, বটম না টপে হবে, এই জিনিসগুলো হচ্ছে এখান থেকে ডিসাইড করা হয়। তো এইটা গেল হচ্ছে পেজ লেআউটের কাজ। এরপর যদি আমরা রেফারেন্সের এখানে যাই, তো এইটার মাধ্যমে হচ্ছে রেফারেন্সিং ম্যানেজ করা হয়। রেফারেন্সিং বলতে যেটা বোঝাচ্ছে, যেমন আমি যদি দেখাই যে আমরা অনেক সময় দেখেছি লিস্ট, টেবিল অফ কন্টেন্ট যে আমরা ক্রিয়েট করি, অথবা লিস্ট অফ ফিগার ক্রিয়েট করি, সেই জিনিসগুলো এখান থেকে করা হয়। ধরো আমার এখানে যদি এরকম থাকে যে আচ্ছা, ধরো আমি শুরু থেকে এখানে আমি কিছু লিখলাম, আর দ্বিতীয় হচ্ছে টুইস্ট পয়েন্ট, এরকম
ধরো এগুলো হচ্ছে আমার চ্যাপ্টার, হ্যাঁ। তো আমি চাচ্ছি টেবিল অফ কন্টেন্ট তৈরি করতে অথবা লিস্ট, সেক্ষেত্রে আমি যদি এখানে যাই টেবিল অফ কন্টেন্টের এখানে গিয়ে অটোমেটিক টেবিল অন এভাবে যদি ক্লিক করি অথবা হচ্ছে আর কোথায় আছে একটু দেখে নিই, ইনসার্ট টেবিল অফ ফিগার্স, আমি এখানে দুইটা টেবিল নিলাম, এবার আমি চাচ্ছি যে এইখানে টেবিল অফ কন্টেন্ট দেখতে, দেখি সেটা দেখা যায় কিনা। রেফারেন্সের এখানে গিয়ে টেবিল অফ কন্টেন্ট, আচ্ছা সরি, টেবিল অফ কন্টেন্ট যদি এখানে যাই, কিন্তু এখানে দুইটা টেবিল আছে, টেবিল 1 টেবিল 2 চলে আসে এবং তারা হচ্ছে পেজ নাম্বার যেহেতু এখানে দেয়া নাই সেক্ষেত্রে এখানে পেজ নাম্বারটা আসে নাই। তো এখান থেকে হচ্ছে টেবিল অফ ফিগার এবং টেবিল অফ কন্টেন্ট সেই জিনিসগুলো এখান থেকে যদি এখানে যে ক্যাপশনের টেবিল যদি টেবিল, ফিগার যদি ফিগার, আর যদি ইকুয়েশন হয় তখন হচ্ছে ইকুয়েশন, এভাবে নিয়ে এখান থেকে টেবিল অফ কন্টেন্ট তৈরি করা যায় অটোমেটিক্যালি। তখন এগুলো আমাকে ম্যানুয়ালি করার দরকার পড়ে না, আমি অটোমেটিক্যালি চাইলে এগুলো করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে যদি আমার কখনো ফুটনোট দরকার পড়ে, ফুটনোট মানে হচ্ছে আমরা ধরো কোনো কিছু টেক্সট লিখি, ওইটার আবার একটা নোট নিচে লিখতে হয়, সেরকম আমরা ফুটনোটও আমরা দিতে পারি, ইনসার্ট ফুটনোট এভাবে করে। এই যে এখানে তখন এটা 1 লেখা থাকবে আর এর নিচে হচ্ছে 1-এর ব্যাখ্যা থাকবে, এটাকে ফুটনোট বলা হয়। এরকম করে আমরা একাধিক ফুটনোট আমরা চাইলে ইনসার্ট করতে পারি। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমাদের বিবলিওগ্রাফি অথবা সাইটেশন যেটাই বলি না কেন। আচ্ছা, তো এখানে আচ্ছা, তো ইনসার্ট সাইটেশনের এখানে গিয়ে যদি আমরা দেখি ইনসার্ট সাইটেশন আছে, অ্যাড নিউ সোর্স, এটাই ক্লিক করতে হবে। এরপর এখানে হচ্ছে আমরা নর্মালি সাইটেশন মানেটা হচ্ছে যখন আমরা কোনো রিপোর্ট লিখি, রিপোর্ট লেখার সময় ধরো আমি একটা কথা বললাম যে ফিশ, যেগুলো রেড ফিশ থাকে এই ফিশগুলো খাওয়া নিষেধ, তো সেক্ষেত্রে ধরো তুমি তো ওই কথাটা কোথাও থেকে তুমি নিয়েছো, তো যেখান থেকে তুমি নিয়েছো ওই কথাটা সেটাকে মেনশন করে দিতে হয়, এটাকে বলা হয় সাইটেশন। তো যদি সাইটেশন আমরা সেটা বুক হতে পারে, আর্টিকেল হতে পারে, কোনো প্রসিডিং হতে পারে, কোনো পিরিয়ডিক্যাল আর্টিকেল হতে পারে, এরকম হতে পারে। তো আমরা একটা আর্টিকেল থেকে কথাটা নিয়েছি, সেই আর্টিকেলটা হলো এরকম, আর্টিকেলটার ধরো অথর হচ্ছে AB সি এবং ডি, এরা হচ্ছে ওইটার অথর। ধরো আর্টিকেলটার টাইটেল হচ্ছে এরকম সামথিং কিছু একটা, এবং জার্নালের নেম হচ্ছে ধরো সামথিং এরকম কিছু একটা জার্নালের নেম দিলাম। ধরো ইয়ার 2021 সালে জার্নালটা পাবলিশ হয়েছে এবং পেজ আছে ওই জার্নালটা ধরো 10টা, হ্যাঁ, অথবা পেজ 10 থেকে 16 এরকম একটা রেঞ্জ আছে, হ্যাঁ। দেন যদি আমি ওকে দিই, ওকে দিলে দেখবো যে এখানে যদি আমি ইনসার্ট সাইটেশনের এখানে যাই, এখানে গিয়ে দেখবো যে এই যে সাইটেশনটা এখানে চলে আসছে, দেখতে পাচ্ছে এই যে এখানে চলে আসছে। আচ্ছা, তো এটা চলে আসলো। আচ্ছা, তো এরকম করে ম্যানুয়ালি হচ্ছে যতগুলো আমার সাইটেশন দরকার পড়বে সব সাইটেশনগুলো আমি দিলাম। দেওয়ার পরে ধরো আমার এখানে আমি যেটা বললাম যে রেড ফিশ ইজ নট গুড ফর হেলথ। আচ্ছা, এখন সাইটেশন কীভাবে দিতে হয়, তো এইখানে হচ্ছে রেখাটা কার্সরটা রেখে দেন হচ্ছে এখানে গিয়ে আমি যদি ওই লেখাটার এইটার উপর ক্লিক করি,
দেন দেখো এই সাইটেশনটা চলে আসে। তার মানে হচ্ছে এই যে লেখাটা আছে এই লেখাটা আমি এই জার্নাল থেকে নিয়েছি। এখন এই জার্নালগুলো আবার লাস্টে দিয়ে দিতে হয়, এটাকে বলা হয় বিবলিওগ্রাফি অথবা রেফারেন্স। সেটা হচ্ছে তুমি যখন আর্টিকেলটা লিখবা, আর্টিকেলের সবার লাস্টে দেখবা রেফারেন্স নামে একটা অংশ থাকবে, সেই রেফারেন্স এটা দিয়ে দিতে হয়। সেটা কীভাবে দিবা, যদি ইনসার্ট বিবলিওগ্রাফিতে ক্লিক করো, ইনসার্ট দেখো সরি বিবলিওগ্রাফির এখানে গিয়ে যদি আমি ওই ইনসার্ট বিবলিওগ্রাফি না, এই বিবলিওগ্রাফির এখানে যদি ক্লিক করি, দেন দেখো এই যে আর্টিকেলটা চলে আসছে। আমরা যে আর্টিকেলটা দিয়েছিলাম যে এ বি যারা অথর ছিল এরও চলে আসছে। তো এভাবে করে আমি যদি 20টা আর্টিকেল থাকতো বা 20টা রেফারেন্স থাকতো, তো 20টা রেফারেন্স এখানে 1 2 3 করে এখানে চলে আসতো। তো এখানে আবার স্টাইল আছে, আমি কোন স্টাইলের দিব সেই ডিফারেন্ট স্টাইল আছে, এক স্টাইলে এক রকম শো করে। দেখো এরকম আমরা যদি I3 বলে নিই তখন একরকম শো করবে এরকম। আচ্ছা, এটাকে বলা হয় স্টাইল। তো এভাবে করে হচ্ছে রেফারেন্স ম্যানেজ করতে হয়। তো এখানে আমরা এই মোটামুটি 2টা জিনিসই শিখবো রেফারেন্স থেকে, কীভাবে হচ্ছে টেবিল অফ কন্টেন্ট অথবা টেবিল ফিগার অফ কন্টেন্ট রেডি করে এই জিনিসটা, আর একটা হচ্ছে কীভাবে এই সাইটেশন এবং রেফারেন্স ম্যানেজ করে এইটা। এছাড়াও আরও কিছু থার্ড পার্টি সফটওয়্যার আছে যেগুলো দিয়ে আরও খুব ইজিলি করা যায়, যেমন ম্যান্ডেলি একটা সফটওয়্যার আছে যেটা দিয়ে খুব ইজিলি এই কাজটা করা যায়। আচ্ছা, এরপর মেইলিংয়ের মধ্যে আমাদের তেমন কিছু নাই। রিভিউয়ের মধ্যে হচ্ছে আমার এখানে যদি কোনো স্পেলিং বা গ্রামার ইরোর থাকে সেটা আমি চেক করতে পারি। যদি ওয়ার্ড কাউন্ট করতে চাই যে এই টোটাল ফাইলটাতে কতগুলো ওয়ার্ড আছে, সেক্ষেত্রে ওয়ার্ড কাউন্টে ক্লিক করলে বলে দিবে কতগুলো পেজ, কতগুলো ওয়ার্ড, কতগুলো ক্যারেক্টার, কতগুলো লাইন, কতগুলো প্যারাগ্রাফ আছে, সবগুলো বলে দিবে। দেন আমি যদি নিউ কমেন্ট অ্যাড করতে, সেটা আমি অলরেডি দেখেছি। যদি কমেন্ট অ্যাড করতে সেটা কীভাবে করবো এটা আমরা দেখেছি। তারপর হচ্ছে এই হচ্ছে রিভিউয়ের কাজ, এটা আমাদের মোটামুটি জানলে হবে এখান থেকে। এরপরে যদি আমরা ভিউতে যাই, ভিউতে তেমন কিছু নাই। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ডের যে কাজ, মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করার মোটামুটি এই হচ্ছে উপায়। তো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কীভাবে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করে। এবং এরপরে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি আমাকে মেসেঞ্জারে তোমরা নক দিতে পারো অথবা আমাকে ইমেইল করতে পারো যে কোথাও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে। তো তাহলে আজকে এই পর্যন্তই। বেস্ট অফ লাক।